ওয়েলকাম গাইস। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পাবলিক গুড ভার্সেস প্রাইভেট গুড। পাবলিক গুড এবং প্রাইভেট গুড একটি পাবলিক ফিন্যান্সের সব থেকে মূল পার্ট, মানে গোটা পাবলিক ফিন্যান্স, পাবলিক ইকোনমিক্স গোটাটাই বেস্ট আছে। কিন্তু পাবলিক গুড এবং প্রাইভেট গুডের মধ্যে যে ডিফারেন্স আছে, যে ক্যারেক্টারিস্টিক্স আছে পাবলিক গুডের, তার উপর ডিপেন্ড করে। ন্যাচারালি বিভিন্ন মাইক্রো ইকোনমিক্সের ক্ষেত্রেও যখন কনসেপ্ট অফ ওয়েলফেয়ার আনসার্টেনিটি, বিভিন্ন ধরনের প্যারেটো অপটিমালিটি কন্ডিশনস বা মার্কেট ফেলিওরের ব্যাপার আসে, তখন ন্যাচারালি দেখা যায় এই কনসেপ্টটা পাবলিক গুডের। আমরা পরের ভিডিওতে আলোচনা করব পাবলিক গুড ভার্সেস মার্কেট ফেলিওর। বাট সের জন্য পাবলিক গুড কি জিনিস এবং প্রাইভেট গুডের সাথে কি তফাৎ, তার জন্য আমাদের এটাও সব থেকে জানার বেশি প্রয়োজন আছে। তোমরা উপরে দেখতেই পাচ্ছ পাবলিক গুড ভার্সেস প্রাইভেট গুড। আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। সাপোজ আমরা এইভাবে স্টার্ট করা যায়, যেন এইভাবে স্টার্ট করি যে আমরা সবসময় কোনো না কোনো কিছু দ্রব্য কনজিউম করে থাকি। কেন করি? তার কারণ আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমরা কনজিউম করে থাকি। ন্যাচারালি এটা হচ্ছে একটা পেন, আমি কোনো দোকান থেকে ন্যাচারালি এটা আমি কিনেছি। কোনো ব্যক্তি 5টাও কিনতে পারে, কোনো স্কুল ফ্যাক্টরি বা স্কুল সেটি 1000টাও পিসও কিনতে পারে। বাট কোথা থেকে কিনছে? সেটি কিনছে কোনো যেখানে স্টল খুলেছে, যেখানে ডিম্যান্ড এবং সাপ্লাই ইন্টারাকশন পজিশন। বা এটা বলতে যে শপিং মল হতে হবে বা মার্কেট সিচুয়েশন হতে হবে এমন কোনো কথা নেই। ডিম্যান্ড যেখানে তৈরি হয়েছে, সাপ্লাই যেখানে দিতে পারছে, সেই প্লেসটাকে বলা যাবে তখন ইটস সেলিং গুড প্লেস। ওকে, সে এটাকে আমরা এক প্রকারের মার্কেট বলতে পারি। মার্কেট অ্যাকচুয়ালি না, ইন্ডিভিজুয়ালি কোনো একটা স্টল বলতে পারি আমরা, যেখানে কোনো দ্রব্য সেল করা যায় তার নির্দিষ্ট দামে এবং একটা স্পেসিফিক কোয়ান্টিটিতে। কোয়ান্টিটির কথা যেহেতু আসা গেল, তাহলে এইটা আমরা এইভাবে বলতে পারি। সাপোজ এটাকে আমরা লিখি, তাহলে বোঝা যাবে জিনিসটা। এখানে আমি কোয়ান্টিটি ডিমান্ডেড বা চাহিদার পরিমাপ করছি, আর এখানে প্রাইস। ন্যাচারালি কি হয়? ন্যাচারালি ডিমান্ড কার্ভ হয়। ডিমান্ড কার্ভ কি শো করে? ডিমান্ড কার্ভ এটাই শো করে যে মানুষের যে প্রেফারেন্স, সেটা দামের উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করে। তার কারণ দাম যদি বাড়ে, সেই কম পরিমাণে চাহিদা করবে। সেটা কার উপর ডিপেন্ড করছে? নিত্য প্রয়োজনীয় দ্রব্য থাকলেও কিন্তু সে প্রেফারেন্সটাকে আগে আনবে, তারপর দামের ব্যাপারে আনবে। তার কারণ যদি সে প্রেফারেন্স যদি নাই থাকে, সে দাম যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে তার কোনো ইফেক্ট কিন্তু মার্কেটে পড়বে না। বোঝাচ্ছে কথাটা? নেক্সট আমরা দ্বিতীয় নম্বরে যে কনসেপ্টটা, সেটা হচ্ছে সাপ্লাই কার্ভ। সাপ্লাই কার্ভ কি মেজারমেন্ট করে? A producers wants to increase the price level as well as the supply of their commodity. Naturally সাপ্লাইটা কি করবে? বাড়বে। সাপ্লাইটা দামের সাথে সাথে বাড়বে, কিন্তু সাপ্লাইটা কিসের উপর নির্ভর করবে? সেম জিনিস যতটা ডিমান্ড হবে সেই অনুসারে সাপ্লাইয়ের মার্কেট মেকানিজম কাজ করবে। তার মানে এই যে একটা ব্যবস্থা, এটাকে আমরা এই যে কোয়ান্টিটি ডিমান্ডের একটা কেস, মানে যাই হোক ডিমান্ডের ক্ষেত্রেও আমরা যদি ধরি ডিমান্ড কার্ভের দিক থেকে, সেখানেও কোয়ান্টিটি পরিমাণ একটা নির্দিষ্ট একটা ইম্পর্টেন্ট টার্ম হয়ে দাঁড়িয়ে আছে। আবার যদি আমরা সাপ্লাই দিক থেকে ধরি, তাও কিন্তু কোয়ান্টিটি একটা নির্দিষ্ট পরিমাণে দাঁড়িয়ে আছে। এবং এই ক্ষেত্রে যখন কোনো দ্রব্য, এই দ্রব্যটাই যখন কোনো ডিমান্ড এবং সাপ্লাইয়ের দ্বারা প্রাইস এবং আউটপুট ডিটারমিনেশন করা হয়, সেক্ষেত্রে আমাদের সেই সমস্ত গ্রুপগুলোকে বলা হয় প্রভিশন অফ গুড। প্রভিশন অফ গুডস। ওকে, এবং সেটি কি করা হয়? ন্যাচারালি প্রাইস এন্ড আউটপুট ডিটারমিনেশন করা হয় বাই দ্য ইন্টারাকশনস বিটুইন দ্য ডিমান্ড কার্ভ এন্ড দ্য সাপ্লাই কার্ভ। ন্যাচারালি এই কনসেপ্টটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ধরতে পারি। এবং এই কনসেপ্টটাকে ন্যাচারালি আমি যদি একভাবে বলে দিই, এটা হচ্ছে এক প্রকারের প্রাইভেট গুড। আমি প্রাইভেট গুডের ব্যাপারে আলোচনা করব কিছুক্ষণ পরে। বাট ন্যাচারালি এটা ডিমান্ড এবং সাপ্লাইয়ের দ্বারা ডিটারমিনেশন হচ্ছে প্রাইস এন্ড আউটপুট। বাট এমনও অনেক দ্রব্য আছে, যেমন কিছু আমরা এক্সাম্পল নিতে পারি যে
ল অ্যান্ড অর্ডার, জাস্টিস, আমরা এইভাবে ধরতে পারি ডিফেন্স, আবার স্ট্রিট লাইট, এই যে পলিউশন, এই জিনিসগুলো যেগুলো কম্পোনেন্টগুলো আমি এখন বললাম, সেই কম্পোনেন্টগুলো একবার যদি আমরা ভেবে দেখি, সেটা কিন্তু ডিমান্ড এবং সাপ্লাইয়ের দ্বারা ডিটারমিনেশন, প্রাইস এবং আউটপুট ডিটারমিনেশন করা হয় না। ন্যাচারালি সেখানে কিন্তু কোনো কষ্ট দেওয়া হয় না, ন্যাচারালি কস্ট দেওয়া হয় না। কেন দেয় না আমি পরে আসছি, লজিক্যালি এক এক করে আমরা জিনিসটা আসবো। কোনো পাবলিক গুডের ক্ষেত্রে, পাবলিক গুড আমরা তাকে বলি যেখানে ন্যাচারালি দুটো মোস্ট ইম্পর্টেন্ট, দুটো আর তিনটে, বিভিন্ন বই তিনটে দেওয়া আছে, মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স থাকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা এখন বর্তমানে করব। পাবলিক গুডের ব্যাপারে যদি আমরা বলতে যাই, তাহলে যে সমস্ত জিনিসগুলোকে বললাম এটা কেন পাবলিক গুড সেই ব্যাপারে আসছি, এবং গভর্নমেন্ট কেন আসছে সেটার ব্যাপারে। জাস্টিস অ্যান্ড ল অ্যান্ড অর্ডার অ্যান্ড জাস্টিসের ব্যাপারে যদি বলি, সাপোজ আমি কোনো নিয়ম ভঙ্গ করেছি, সরকারের নিয়মের ভঙ্গ করেছি, তারপরে আমাকে জেল যেতে হবে, পেনাল্টি আমাকে প্রোভাইড করতে হবে। ন্যাচারালি যদি জেল না যায়, যদি আমি কোনো ভালো কাজই সবসময় করি, আমাকে কোনো সময় কিন্তু পুলিশে ধরবেও না, বা ল অ্যান্ড জাস্টিস অর্ডারের মধ্যে আমাকে ফেলবেও না। তার কারণ ল অ্যান্ড জাস্টিস অর্ডার কি করছে, আমাদেরকে সুষ্ঠুভাবে জীবনযাপন করার জন্য একটা সহযোগী করছে। যেমন পুলিশের কথা যদি বলি, পুলিশ যখন আমাদের কোনো গৃহের যদি কোনো অশান্তি হয়, সেই অশান্তিগুলোকে মোকাবেলা করার জন্য যদি আমরা পুলিশকে ফোন করি, পুলিশরা আসে, এবং পুলিশরা যদি আমাদের সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করে, বা বিভিন্ন ডিটেকটিভ পুলিশ আছে, সিবিআই যাদেরকে বলি, তারা যদি আসে, তারা কখনোই কিন্তু আমাদের কাছে কিন্তু তাদের পে কমিশন চাইবে না। পে কমিশন বলতে তাদের রেমুনারেশন চাইবে না। কেন চাইবে না? তার কারণ সেটি কিন্তু পাবলিক গুডের আন্ডারে, সের জন্য কিন্তু চাইবে না। এবং কখনো জাস্টিস বা ল অ্যান্ড অর্ডার আমরা কিন্তু কেউ বেশি বা কেউ কিন্তু কম পায় না, সব সমানভাবে পাই। দ্যাটস মিন আমরা যদি প্রথম আরো একটু বলি, তাহলে আমাদের ন্যাচারালি সুবিধা হবে। ল অ্যান্ড অর্ডার এবং জাস্টিসের ব্যাপারটা যদি কেউ কিন্তু বেশি, সমাজে কেউ বেশি পায় না, কেউ কমও পায় না, ন্যাচারালি সমানভাবে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয় ল অ্যান্ড অর্ডার। যদি আমরা পলিউশনের দিক থেকে দেখি, পলিউশনের দিক থেকে দেখলে যে সাপোজ আমি পলিউশন করছি, সবাই পলিউশন মানে ন্যাচারালি আমি যদি পলিউশন করি, পলিউশনের প্রভাবটা কিন্তু সবাই ইকুয়ালি পাবে, ন্যাচারালি ইকুয়ালি পাবে। কারণ সাপোজ আমরা এটা জানি যে দিল্লিতে খুব পলিউশন হয়, নভেম্বর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এইরকম সিজনে, যখন শীতকাল সিজন থাকে, তখন দেখা যায় ঘন ধোঁয়াশা দেখা যায়। ধোঁয়া মানে ধোঁয়ার সাথে কুয়াশা, এবং যার ফলে কিন্তু পুরোটাই কিন্তু পলিউশন হয়ে যায়। মানুষ মনে হয় যে একটা গ্যাস চেম্বারে অবস্থান করছে। এবং গ্যাস চেম্বারের জন্য যেহেতু কথাটা আলোচনা করছি, তাহলে সেখানে বিভিন্ন কলকারখানার জন্য সমস্ত দিল্লির মানুষগুলোকে কিন্তু দূষিত গ্যাস নিতে হচ্ছে তার নিঃশ্বাস প্রশ্বাসের জন্য। বোঝাচ্ছে কথাটা? ন্যাচারালি এক্ষেত্রে যে সবাই ইকুয়ালি কিন্তু পলিউশনটাকে নিচ্ছে, তার মানে কেউ কম নিচ্ছে কেউ বেশি নিচ্ছে এরকম কিছু না। বোঝাচ্ছে? সাপোজ আরো যদি আমরা এইভাবে বলি, ডিফেন্স এরকম কোনো কিছু করবে না যে ডিফেন্স সিস্টেম কাউকে কম করবে কাউকে বেশি করবে। ডিফেন্স সিস্টেম সবাইকে ইকুয়ালি ডিফেন্স ফেসিলিটি দিবে। তার ফলে এরকম কোনোদিন কিন্তু হয়েছে যে পাকিস্তান হয়তো অ্যাটাক করছে, এবার ডিফেন্স পালাটা বলছে পাঞ্জাবের এই অংশের আপনি নিয়ে আপনার লোকগুলোকে মেরে দিতে পারেন, আমার কোনো ব্যাপার নাই, কারণ আমার তো এটা দায়বদ্ধ নাই, কারণ ওই পাঞ্জাবের ওই লোকগুলো আমাকে পয়সা দেয় না। এরকম তো কোনো সিচুয়েশন আসবে না। তার ডিফেন্স সবসময় ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়। পৃথিবীর যেখানেই থাকুক না কেন, একটা কান্ট্রির ডিফেন্স সিস্টেম সবসময় ইকুয়ালি ট্রিটেড করে অ্যাজ দ্য পাবলিকের যেটুকু পরিমাণে তার নিয়ম নেওয়ার সেটুকু পর্যন্ত নিতে পারে, বাট দে হ্যাভ নো কস্ট ফর দেম। তারা কিন্তু এর জন্য কোনো কিন্তু কস্ট দিতে হয় না, দিয়ে কস্ট অফ ইটস হতে পারে। ওকে, ন্যাচারালি তাহলে আর একটা আমরা যদি এক্সাম্পল নিতে পারি, সাপোজ দ্য মেন স্ট্রিট লাইট। তো স্ট্রিট লাইটে এরকম কিছু হয় যে আমরা ইকুয়ালি সেই স্ট্রিট লাইটের আলোটা আমরা রাস্তা দিয়ে পাচ্ছি। তো ন্যাচারালি যদি স্ট্রিট লাইটের রাস্তা দিয়ে এরকম কিছু সিচুয়েশন দেখা যায় যে আমি প্রথমে গেছি, যে রাস্তার আলোটা একটু কমে গেল, তারপরের জন দ্বিতীয় ব্যক্তি গেল, তার রাস্তার আলোটা আর যে স্ট্রিট লাইটের আলোটা একটু কমে গেল, এরকম তো কোনো সিচুয়েশন হয় না।
দ্যাটস মিন সেখানে ক্রিয়েট কোনো নন রাইভালসি ক্রিয়েট হয় না। নন রাইভালসি মানে যেখানে একজন কনজিউম করলে অন্যজনের পরিমাণটা কমে যাবে। তাহলে যেমন ল অ্যান্ড অর্ডার, জাস্টিস, ডিফেন্স, পলিউশন বা ইকোনমিক কন্ডিশন বা আমরা স্ট্রিট লাইটের কথা বলি, সেখানে সমস্ত প্রোডাক্টগুলোই কিন্তু ন্যাচারালি আমাদের ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়। তাহলে ফার্স্ট পয়েন্টটা আমরা এইভাবে আলোচনা করতে পারি যে নন রাইভাল কনজাম্পশন, নন রাইভাল কনজাম্পশন। নন রাইভাল কনজাম্পশন বলতে কোন সময় আমরা এরকম একটা আর একটু আমরা যাই তাহলে বুঝতে পারবো জিনিসটা। সাপোজ কোনো ক্যান্টিন আছে কলেজে, তো কোনো কলেজের ক্যান্টিনে একটা ক্যান্টিনওয়ালা 100টা সিঙ্গারা তৈরি করলো। ন্যাচারালি 100টা সিঙ্গারার মধ্যে যদি প্রথম ব্যক্তি দুজন খেয়ে নেয় তাহলে পড়ে থাকবে কত? 98। তারপরের জন্য এসে যদি 50টা নিয়ে নেয় তাহলে পড়ে থাকবে 48টা। এইরকম ভাবে যতজন কনজাম্পশন করতে আসবে বাই দ্য পাবলিক, যতজনা একসঙ্গে ক্রয় করতে শুরু করবে এবং তার পরিমাণটা, সে দ্রব্যের পরিমাণটা এখানে কমে যাবে। এখানে কিন্তু সেই সিঙ্গারা বা কোনো কিছু আমরাকে সেটা পাবলিক গুড বলবো না। তার কারণ এখানে একজনের কনজাম্পশন করার পর অন্যজনা কিন্তু কমে যাচ্ছে। দ্যাটস মিন প্রতিদ্বন্দ্বীর সৃষ্টি হচ্ছে। একজন যদি কনজাম্পশন করে অন্যজনা কমে যাচ্ছে, ন্যাচারালি সেই পরিমাণে পাচ্ছে না। তাহলে পুরোটাই যদি 100টা সিঙ্গারার মধ্যে 100টা একজন নিয়ে চলে যায় তাহলে বাকি দিন কিন্তু কেউ আর সিঙ্গারা পাবে না। তা ন্যাচারালি এটা রাইভালরি ক্রিয়েট করে, শত্রুতার একটা পজিশন তৈরি হয়। তো ন্যাচারালি এই পজিশনটার জন্যই পাবলিক গুড কিন্তু সেরকম ক্যারেক্টারিস্টিক্স নেই, ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়। দ্যাটস মিন নন রাইভাল কনজাম্পশন। ইট ইজ দ্য কনজাম্পশন দ্যাট all the public have equally consuming. Okay, it is consuming all the public equal margin. বোঝাচ্ছে কথাটা? এটা হচ্ছে নন রাইভাল কনজাম্পশনের মধ্যে আমরা অন্যতম উদাহরণ নিতে পারি। যেমন স্ট্রিট লাইটের কথা বললাম, যে ল অ্যান্ড অর্ডারে এরকম কোনো কিছু হয় না যে টাকা বেশি দেয় তার সুযোগ সুবিধা। ন্যাচারালি সেটা এখন বর্তমানে হয় যে সিস্টেমটা একটু ভায়োলেট হয়ে যাচ্ছে, যে যার বেশি টাকা আছে সেই কিন্তু ন্যাচারালি পাবলিক গুডের ক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার, জাস্টিস আমরা কিন্তু ইকুয়ালি ট্রিটেড হয়। ন্যাচারালি যে কোর্ট কাছারি যেটা সিস্টেম আছে সেটা কিন্তু ইকুয়ালি ট্রিটেড হয়, সবার কাছে সমান। তার জন্য কিন্তু মানুষ ওখানেই বেশি তার ন্যায় বিচার আনার জন্য কিন্তু যায়। বাট ন্যাচারালি এখন ন্যাশনালিজমের জন্য এটা সম্ভব হয়ে উঠছে না। সো আমরা এই সমস্ত প্রোডাক্ট, এই সমস্ত দ্রব্যগুলো কিন্তু কনজাম্পশন করছি, বাট সেই কনজাম্পশনে কিন্তু কোনো পে আমরা দিচ্ছি না, পে আমরা করছি না। ন্যাচারালি আমরা এইভাবে বলতে পারি যে কোনো দ্রব্য যখন কেউ কেনা হচ্ছে, পাবলিক গুড, যেহেতু এটা পাবলিক গুডের আন্ডারে ক্যারেক্টারিস্টিক্স আমরা নিয়ে আলোচনা করছি, পাবলিক গুডের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে যেহেতু এটি নন রাইভাল কনজাম্পশন আছে, তেমনি আরেকটা কনজাম্পশন আছে নন ফিজিবল এক্সক্লুশন। এটা হচ্ছে 2 নম্বর। নন ফিজিবল এক্সক্লুশনটা বলতে কি? সাপোজ ডিফেন্স ইজ এ পাবলিক গুড। আমরা জানি ডিফেন্স গোটা ভারতবর্ষের চারিদিকে যে ডিফেন্স সিস্টেমটা আছে, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ ইকুয়ালি কিন্তু ডিফেন্স সিস্টেমটা পায়। বা ন্যাচারালি যদি ডিফেন্স সিস্টেম এরকম হয়ে যায় যে ডিফেন্স সিস্টেম যে আছে বিভিন্ন কোম্পানিগুলো নিয়ে নিচ্ছে এবং যে কোম্পানি পাবলিকরা টাকা দিচ্ছে না সেই কোম্পানি ঢিলেরা ডিফেন্স করে, ফলে বাইরে থেকে কোনো দেশ আঘাত করছে এবং পাবলিক গুলোকে মেরে ফেলছে। এরকম তো কোনো দিন সিচুয়েশন হয় না। তার কারণ এখানে ফিজিবল হচ্ছে মানে যে ফিজিবল মানে হচ্ছে সাধ্য, এক্সক্লুশন মানে হচ্ছে বাদ দেওয়া। কাউকে বাদ দেওয়া কিন্তু এখানে পসিবল না, মানে সবাইকে কিন্তু এখানে নিতে হবে। এখন ফিজিবল এক্সক্লুশন কি? এক্সক্লুশন বাদ দেওয়া কিন্তু যাবে না। বাদ দেওয়া কেন যাবে না? তার কারণ স্ট্রিট লাইটে যদি আমরা উদাহরণ দিই, বা ট্রি, আমি একটা গাছ ট্রির যদি উদাহরণ দিই, ন্যাচারালি বিশাল বড় একটা ট্রি, তাহলে সেখানে গরমকালে বিভিন্ন লোকরা যদি এসে ছাওয়ায় বসে, আমি তাকে বলতে পারবো না যে এটা আমার গাছ, আমি তোমরা সরে যাও, যা ইচ্ছা করো, ন্যাচারালি বলা যাবে না। বা এরকম কোন রাস্তায় বিভিন্ন লোকরা যখন ঘুমিয়ে থাকে, কলকাতার দিকে দেখা যায় যে রাস্তার বিভিন্ন লোকরা ঘুমিয়ে থাকে, তখন আমরা
তাদেরকে তুলে বলতে পারবো না যে এখানে ঘুমানো যাবে না, বা এটাতে এই জায়গাটা সরকারি জায়গায় হ্যানা তানা হ্যাড্ডা বহুত কিছু থাকতে পারে সেখানে। বাট সেই রকম পজিশন কিন্তু আমরা পারবো না। তার একটাই কারণ হচ্ছে সেটা নন ফিজিবল এক্সক্লুশন বলে। গভর্নমেন্টের প্রপার্টি, সেটা প্রত্যেকের ইকুয়ালি মার্জিনের সুযোগ সুবিধা রয়ে আছে। বাট আমরা যখন কোনো লোক এইভাবে করা যায়, বর্তমান দিনে এইভাবে বোঝা যায় যে কোনো লোক যদি রাস্তায় ঘুমিয়ে থাকে, তাকে হয়তো আমরা জোর করে তুলে বলতে পারি যে আপনি আমার জন্য কাজ করেছেন বিনা পয়সা, আমরা দুবেলা করে আপনাকে রুটি দেবো, সেটা আলাদা ব্যাপার। বাট ন্যাচারালি গভর্নমেন্ট যে রুল সেটা কিন্তু নন ফিজিবল এক্সক্লুশনই হবে। ন্যাচারালি আরো ডিফেন্স সিস্টেম হলো লাইটের সিস্টেম, যে ইলুমিনেশন কমে যাবে, যত পার্সেন্ট যাবে তত লাইটের পাওয়ারটা কমবে, এরকম কোনোদিনই হওয়ার সম্ভাবনা নয়। তার কারণ প্রত্যেকটা মানুষ তার সেই স্ট্রিটের উপরে তার লাইটিংটা সমান হিসেবে পাচ্ছে, কনজিউম করছে, এবং সেই কনজামশনের জন্য কিন্তু কোনো সময় সেই কনজামশনের জন্য কোনো সময় কোনো ব্যক্তি কিন্তু পে করে না। এরকম কোনো সময় দেখা গেছে যে পুলিশ সিস্টেম একটা জেলাতে খুব বেশি ভালো কাজ করেছে বলে তাদের বিভিন্ন বক্স সিস্টেম করে তাদেরকে পয়সা দেওয়া হচ্ছে, এরকম তো পজিশন না। যাই হোক, বর্তমান দিনে ন্যাশনালিজমের ব্যাপার নিয়ে খুব বড় বড় কথা হয়, কিন্তু সেই সিস্টেম তো এখনো করা হয় না যে আমাদের যে ভ্যালকার্ড গুলো দেওয়া হবে, যে মুখে পয়সা দেওয়া হবে, ন্যাচারালি কেউ পয়সা দিতে চাইবে না। ফলে যেহেতু এখানে কস্ট কে প্রোভাইড করছে? গভর্নমেন্ট। কস্ট অফ প্রভিশন কে প্রোভাইড করছে? এইসব সমস্ত জিনিসের যে ল অ্যান্ড অর্ডার, জাস্টিস, স্ট্রিট লাইট, পলিউশন। পলিউশন একটা নেগেটিভ এক্সটার্নালিটি ধরা যেতে পারে, কিন্তু বাট পলিউশনও আছে। এগুলো ন্যাচারালি গভর্নমেন্ট কিন্তু প্রোভাইড করে এর কস্ট। আমি কস্ট কি করে আসছে সেটার ব্যাপারে আমি পরে আলোচনা করব। বাট গভর্নমেন্ট এর কস্টটা কিন্তু প্রোভাইড করে। ন্যাচারালি নন ফিজিবল এক্সক্লুশনের মাধ্যমে যে কস্ট কিন্তু প্রোভাইড করবে, দ্যাট ক্যান নট বি ডিটারমাইন্ড বাই দ্য প্রাইস ডিমান্ড সাপ্লাই পলিসি। এবং আমরা এইভাবে বলতে পারি দ্যাট ক্যান নট বি রিকভার করা যায় না সেই কস্ট গুলোকে। ওকে, দ্যাট ক্যান নট বি রিকভার্ড বাই দ্য ইকোনমির মাধ্যমে সেটা কিন্তু রিকভারি হয় না। সেটা কে করে? সেখানে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের রোল অবশ্যই আছে, এবং তার কারণে কিন্তু গভর্নমেন্ট এখানে রোল প্লে করে, একটা রোল প্লে করে যে পাবলিক গুডের ক্ষেত্রে। এবং পাবলিক গুডের ক্ষেত্রে কিন্তু মার্কেট ফেলিওর সিস্টেম হয়ে যায়, সেটা পরে নিয়ে আমরা আলোচনা করব। ন্যাচারাল নন ফিজিবল এক্সক্লুশন, এবং সেটাকে কস্ট অফ প্রভিশন দ্বারা মেজারমেন্ট করা হয়। ন্যাচারালি কস্ট কি জিনিস? গভর্নমেন্ট এই কস্টটা কি করে তোলে? ন্যাচারালি গভর্নমেন্ট কিন্তু কস্ট কিন্তু তোলে শুধুমাত্র ট্যাক্সের মাধ্যমে। এবার ট্যাক্স কি সবাই দেয়? অবশ্যই সবাই দেয়। সামান্য একজন ভিখারি সেও কিন্তু কিছু খায়, দ্যাটস মিন সেও কিন্তু ইনডাইরেক্টলি কোনো না কোনো ভাবে ট্যাক্স দিচ্ছে। ডাইরেক্ট ট্যাক্স কারা দেয়? যারা রিচ ফ্যামিলি, যারা প্রচুর টাকার মালিক, মান্থলি প্রচুর বেতন, তারা দেয় ডাইরেক্ট। কিন্তু ইনডাইরেক্টলি ট্যাক্স প্রত্যেকটা গভর্নমেন্টের পার্সেন্ট, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সেন্ট কিন্তু দেয়। ইভেন যদি কেউ ভিখারি হয় তবুও দেয়। তার কারণ তাকেও তো কোনো কিছু খেতে হয়, কনজাম্পশন করতে হয় কোনো গুড। যদি গুড কনজাম্পশন করতে হয় সেখানে কিন্তু ইনডাইরেক্টলি ট্যাক্স কিন্তু থাকে, দ্যাটস মিন সেই ট্যাক্স কিন্তু গভর্নমেন্ট পে করে। এবং সমস্ত সেই ট্যাক্সের জন্যই ডিফেন্স, স্ট্রিট লাইট, ল অ্যান্ড অর্ডার, জাস্টিস, টু ডেটোরেশন অফ পলিউশনকে ডেটোরেট করার জন্য। এই ব্যাপারে আমাদের একটা উদাহরণ নেওয়া যেতে পারে। যে নন ফিজিবল এক্সক্লুশনের মধ্যে একটা ভালো উদাহরণ নেওয়া যেতে পারে যে দিল্লিতে ভীষণ পলিউশন ন্যাচারালি হয় অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে। সেখানে গ্যাস চেম্বারের মতো অবস্থা হয়ে যায়। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে শ্বাসকষ্টের মানে শ্বাস নেওয়ার খুবই অনুপযুক্ত পরিবেশ তৈরি হয়। ন্যাচারালি যদি গভর্নমেন্ট এরকম একটা পলিসি নেয় যে পলিউশনটাকে দূর করবে, তো ন্যাচারালি যদি পলিউশন দূর করতে গিয়ে এরকম দেখা যায় যে দিল্লির মধ্যে একটা জেলা পলিউশন থেকে যাচ্ছে, অন্য জেলাগুলোতে পলিউশন দূর করছে, তার কারণ যে জেলাতে টাকা দেয়নি, গভর্নমেন্টকে টাকা দেয়নি, বা পুলিশ সার্ভিসকে টাকা দেয়নি, বা পলিউশনের জন্য কোনো টাকা প্রোভাইড করেনি, সেই সব জেলাতে পলিউশন দূর করা যাবে না, এরকম তো কোনোদিন সিদ্ধান্ত হওয়ার চান্স নেই। তার কারণ এটা নন ফিজিবল এক্সক্লুশনের মধ্যে পড়ছে। পলিউশন যদি দূর করার পলিসি থাকে
সেটা অল ওভার দ্য স্টেট, অল ওভার দ্য কান্ট্রি, অল ওভার দ্য ওয়ার্ল্ড বা অল ওভার দ্য ডিস্ট্রিক্ট আমরা আলোচনা করতে পারি। বাট কোনো সময় কিন্তু আলাদা করতে পারবো না কোনো জেলাকে। রাজ্য নিয়ে আলোচনা করছি, রাজ্যটাকে নিয়ে আমরা যদি পলিউশন মুক্ত করার চেষ্টা করি তাহলে কোনো জেলাকে কিন্তু বাদ দিতে পারবো না, এরকম কিন্তু থাকে। আর সেই সমস্ত বৈশিষ্ট্যগুলোকেই আমরা এক কথায় বলি পাবলিক গুড। এক কথায় আমরা সেটাকে বলি পাবলিক গুড। এটা দুটো আছে। আর একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা হচ্ছে ন্যাচারালি একটা ক্যারেক্টারিস্টিক্স বলতে সেটা হচ্ছে জয়েন্টলি কনজাম্পশন প্যাটার্ন। পাবলিক গুডের ক্ষেত্রে জয়েন্টলি কনজাম্পশন করা হয়। তার ফলে সাপোজ আমি যদি কোনো রোড দিয়ে যাই, সেটা যদি 4 লেন রোড হয়, আমি রাস্তার একদিক দিয়ে যাচ্ছি, অন্য একটা বড় গাড়ি আর একটা রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়ে তার অপোজিট ডাইরেকশনে দিয়ে যাচ্ছে। তার মানে এখানে কিন্তু এটা তৈরি হচ্ছে না যে আমার যাওয়াতে ওর যাওয়ার অসুবিধা হচ্ছে। তার কারণ এখানে কিন্তু পাবলিক গুড হচ্ছে দ্যাটস কল কি নোবডি ক্যান এক্সক্লুশন ফ্রম দ্য রোড সিস্টেম। আমাদের কেউই কিন্তু রোড সিস্টেমের মধ্যে এক্সক্লুশন করতে পারবো না। তার কারণ আমি যাচ্ছি বলে ও যেতে পারবে না এরকম কোনো কিছু না। আমরা দুজনে একসঙ্গে যেতে পারি, বা ন্যাচারালি ও আগে আমার সাথে চলে যেতে পারে। তার কারণ এক্সক্লুড এই পসিবল এই পাবলিক গুডের ক্ষেত্রে সম্ভব নয়। এটা জয়েন্টলি কনজিউম করা হয়। রোড বলি, স্ট্রিট লাইট, বিগ ট্রি বা পার্কিং এরিয়া, বিভিন্ন পার্ক, যে বিভিন্ন পার্কগুলো আছে, বা ফ্রি অফ কস্টে চিড়িয়াখানা, সমস্ত জিনিস কিন্তু নন এক্সক্লুশন বলতে হবে, নন ফিজিবল এক্সক্লুশন বলতে হবে। এবং সেটাকেই আমরা এক কথা বলি জয়েন্টলি কনজাম্পশন। ন্যাচারালি আমরা এইভাবে বিভিন্ন জিনিস দেখতে পাই যে গভর্নমেন্ট যে ট্যাক্সটা প্রোভাইড করছে, এই ট্যাক্স কোথা থেকে আসছে? ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি। তাহলে ট্যাক্স কি? এই সমস্ত ট্যাক্স গুলোই কি এটার কস্ট? অবশ্যই এটার কস্ট। তাহলে প্রাইভেট গুডে যেটা প্রাইস দেওয়া থাকে, একটা গুডের যে প্রাইস ডিটারমিনেশন হয় বাই দ্য হেল্প অফ ডিমান্ড এন্ড সাপ্লাই, সেই প্রাইসটাই কি ট্যাক্সের সাথে সমান হবে? ন্যাচারালি নো। সেখানে একটা বিগ অ্যান্সার হবে নো, যে না। প্রাইভেট গুডের ক্ষেত্রে যে প্রাইস ডিটারমিনেশন হয় সেটা আলাদা কনসেপ্ট, এবং ট্যাক্সের মাধ্যমে যেটা হয় সেটা আলাদা কনসেপ্ট। প্রত্যেকটা গুড যেটা আমরা নন রাইভালরি কনজাম্পশন করছি, নন ফিজিবল এক্সক্লুশন কনজাম্পশন করছি, জয়েন্টলি কনজাম্পশন করছি, যাই হোক না কেন, সমস্ত গুডের যে কস্ট সেটাকে কিন্তু কে প্রোভাইড করছে? গভর্নমেন্ট। কিসের দ্বারা? ট্যাক্সের দ্বারা। সেটা কোনো পাবলিকলি কিন্তু ট্যাক্স ডাইরেক্টলি কিন্তু পে করছে না। সেই গুডগুলোর জন্য আমরা কনজাম্পশন করছি, কিন্তু গুডগুলোর জন্য কিন্তু ডাইরেক্টলি আমরা পে করছি না। এটা আমরা ফ্রিতে পাচ্ছি। আর ফ্রিতে পাওয়ার ফলে এখানে একটা প্রবলেম তৈরি হয় ন্যাচারালি, এটা পাবলিক ফিনান্সের মেন পার্ট, সেটা হচ্ছে ফ্রি রাইডার প্রবলেম। ফ্রি রাইডার প্রবলেম। যেহেতু গভর্নমেন্ট গুড বলছি মানে এটা না যে পাবলিক গুড মিনস গভর্নমেন্ট গুড। পাবলিক গুডের ক্যারেক্টারস গুলো এমনই যেখানে গভর্নমেন্ট প্রোভাইড করে, তার জন্য পাবলিক গুডকে আমরা গভর্নমেন্ট গুড বলি। গভর্নমেন্ট গুড মানে যে পাবলিক গুড সেটা না। গভর্নমেন্ট গুড মানে যে পাবলিক গুড সেটা কিন্তু না। পাবলিক গুডের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন নন রাইভাল কনজাম্পশন, নন ফিজিবল এক্সক্লুশন, জয়েন্টলি কনজাম্পশন, ফ্রি রাইডার প্রবলেম। যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স গুলো পাবলিক গুডের মধ্যে রয়েছে, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলোকে প্রোভাইড করার জন্য, ক্যারেক্টারিস্টিক্স গুলোকে মেনটেন করার জন্য, কন্ট্রোল করার জন্য কোন পাবলিক ইন্ডিভিজুয়ালি কিন্তু কোন দেশের মধ্যে বা জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে কন্ট্রোল করতে পারে না। তখন আসে কিন্তু গভর্নমেন্ট, আর গভর্নমেন্ট সেটাকে কন্ট্রোল করে উইথ দ্য হেল্প অফ ট্যাক্স। এবং ট্যাক্সটার মাধ্যমে কিন্তু বিভিন্ন কনজাম্পশন গুলো, যেমন স্ট্রিট লাইটের বিল আছে, সেটা বিল কিন্তু গভর্নমেন্ট দেয়। কিসের মাধ্যমে? ট্যাক্স। দ্যাটস ট্যাক্স ইকুয়াল টু দ্য গভর্নমেন্ট যে কস্ট বলা যেতে পারে। গভর্নমেন্ট যেসব জিনিসগুলোতে কস্ট প্রোভাইড করছে, সেই সমস্ত জিনিসে কিন্তু গভর্নমেন্টের ট্যাক্স ইকুয়াল টু দ্য কস্ট অফ প্রভিশন বলা যেতে পারে। ন্যাচারালি এইগুলো ছিল পাবলিক গুডের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স। ফ্রি রাইডার প্রবলেম মানে হচ্ছে যেই সব দ্রব্যগুলোতে আমরা এক্সক্লুড করতে পারি না কাউকে, ন্যাচারালি সবাই একটা ইকুয়াল মার্জিনে পায়, সেই সমস্ত ক্ষেত্রে একটি প্রবলেম তৈরি হয়, ফ্রি রাইডার প্রবলেম। ন্যাচারালি এটা আমরা পরের ভিডিওতে কোনো একদিন আলোচনা করবো। ন্যাচারালি এবার আমরা দেখি যে পাবলিক গুড আর প্রাইভেট গুডের মধ্যে ন্যাচারালি কি পার্থক্য থেকে গেছে।
পাবলিক গুড এবং প্রাইভেট গুডের আলোচনার আগে আমি একটা জিনিস বলা অবশ্যই প্রয়োজন যে ন্যাচারালি পরীক্ষায় বেশিরভাগই দেয় কিন্তু পাবলিক গুড কাকে বলে। তা আমরা যে বিভিন্ন খাতাতে দেখতে পাওয়া যায় যে পাবলিক গুড ইজ এ কড অফ ওয়ান কাইন্ড অফ গভর্নমেন্ট গুড। ঠিক আছে, এটা তো কোনো ভুল নেই, বাট যখন এই কথাটা বলার সাথে সাথে দুটি বৈশিষ্ট্য যখন উল্লেখ করা হবে যে নন রাইভাল কনজাম্পশন হয় উইথ দেয়ার, আমি এইভাবে বলতে পারি যে পাবলিক গুড is one kind of government goods who has provide the two conditions that non-rival consumptions and বা jointly consumptions, আর একটা হচ্ছে নন ফিজিবল এক্সক্লুশন। ন্যাচারালি এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু পাবলিক গুডের ডেফিনেশন আমরা পেয়ে যাবো। আবার এরকম বলে যে পাবলিক গুড হচ্ছে গভর্নমেন্ট গুড, ডিফেন্স এবং বিভিন্ন গুডগুলোকে কিন্তু ডিফেন্স বা পার্কিং, বিভিন্ন সরকারি পার্কিং এরিয়া, সেগুলোকে আমরা পাবলিক গুড বলি। ন্যাচারালি এটা সত্যি আধা সত্য, মানে 50% চান্স অবশ্যই এটা রাইট, বাট ন্যাচারালি কেন পাবলিক গুড সেটা তার কারণ দেয়ার ইজ থ্রি কন্ডিশনস or two conditions sometimes you have written in the book। তাহলে থ্রি কন্ডিশন ক্যারেক্টারিস্টিক থাকতে পারে বা দুটো, একটা কি নন রাইভাল কনজাম্পশন বা সেটাকে আমরা জয়েন্টলি কনজাম্পশন আমরা বলতে পারি, বা আমরা সেটাকে আমরা ন্যাচারালি আর একটা পজিশনে বলতে পারি সেটা হচ্ছে নন ফিজিবল এক্সক্লুশন। তো এই সমস্ত যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে এই ক্যারেক্টারিস্টিক্স গুলোই কিন্তু তৈরি করে পাবলিক গুড, এবং পাবলিক গুডের কারণে কিন্তু গভর্নমেন্ট আছে। গভর্নমেন্ট গুড মানে যে পাবলিক গুড সেরকম কিন্তু কোনো কন্ডিশন নেই। তাহলে ন্যাচারালি এখানে পাবলিক গুড মেজারমেন্ট করছি, আর এখানে প্রাইভেট গুড। তাহলে পাবলিক গুড আর প্রাইভেট গুডের মধ্যে যদি আমরা এটা ধরি, ইট ইজ নট ডিটারমিন্ড বাই দ্য ডিমান্ড এন্ড সাপ্লাই পজিশন। ইট ইজ নট এ ডাইরেক্ট সিচুয়েশন of demand and supply. Okay, it is not direct situation of demand and supply equilibrium, but এটার ক্ষেত্রে কি it is fully price and output determination conditions by the help of price and output determination conditions. Okay, price and output determination conditions with the help of demand and supply curve, that is market mechanism. বোঝাচ্ছে কথাটা? এটা কিন্তু ডাইরেক্টলি ডিমান্ড এবং সাপ্লাই দ্বারা করা, মানে ইকুইলিব্রিয়াম পজিশনে নেওয়া যায় না। তার মানে এখানে আমাদের কস্ট এবং প্রাইসটা ডিটারমিনই হয় না, ফ্রি অফ কস্ট হচ্ছে। তো দ্যাটস মিন থ্রি রাইডার প্রবলেম এখানে তৈরি হয় একটা। ন্যাচারালি এইটা কে করে? গভর্নমেন্ট ফুললি কন্ট্রোল করে। তাছাড়া পাবলিক গুড কে করবে? গভর্নমেন্ট ছাড়া কে করবে? প্রাইভেট অর্গানাইজেশন করলে তো সেখানে নন এক্সক্লুশন থাকবে না, এক্সক্লুড হবে। প্রাইভেট গুড কি করে? প্রাইভেটলি যদি এটাকে পাবলিক গুড মেনটেন করে না প্রাইভেট কোম্পানি, তাহলে সেখানে কি করবে? যে বেশি টাকা দেবে তাকে বেশি দেবে, যে কম টাকা দেবে তাকে কম। দ্যাটস মিন যে নন ফিজিবল এক্সক্লুশন যেটা পাবলিক গুডের ক্যারেক্টারিস্টিক সেটা কিন্তু মেনটেন এখানে হচ্ছে না। তার জন্য এখানে ডিমান্ড এবং সাপ্লাই ইকুয়াল করে প্রাইস এন্ড আউটপুট ডিটারমিনেশন করা যায় না। বাট হিয়ার ইন দ্য পজিশন অফ প্রাইভেট গুড there is a condition to determination of price and output through the help of demand and supply, that's when market mechanism. Okay, next 2 number condition হচ্ছে non rival consumption। যেটাকে আমরা বলছি রাইভাল কনজাম্পশন। যে যত পারে একবার নিয়ে নেওয়া পড়ে, যে সিঙ্গারার ঘটনাটা বললাম, 100টা সিঙ্গারার মধ্যে যদি একজন দুটো নিয়ে নেয় পড়ে থাকে 98, 50টা নিয়ে নিল পড়ে থাকে 48। এই যে একটা ঘটনা, তারপরে একজনের কনজিউমের ফলে অন্যজনা কিন্তু কমে যাচ্ছে, যার ফলে একটা প্রতিদ্বন্দ্বী সৃষ্টি হচ্ছে। দেখবেন এটা রাইভাল কনজাম্পশন। নেক্সট 3 নম্বর আমরা এইভাবে বলি যে রাইভাল কনজাম্পশন এন্ড 3 নম্বর হচ্ছে নন ফিজিবল
ফিজিবল এক্সক্লুশন, এখানে হচ্ছে ফিজিবল এক্সক্লুশন। হ্যাঁ, বাদ দেওয়া যেতে পারে, যে টাকা দিবে সে গুড পাবে। চার নম্বর আমরা বলতে পারি এটা জয়েন্টলি কনজিউম, এটা পার্টলি কনজিউম করা যায়। ন্যাচারালি এটা জয়েন্টলি কনজিউম করা যায়, বাট ন্যাচারালি পাবলিক গুডের ক্যারেক্টারিস্টিক্স ক্ষেত্রে সেটা কিন্তু জয়েন্টলি শুধুমাত্র করতে পারবে, পার্টলি না। জয়েন্টলি মানে কি, সেম মার্জিনে ইকুয়ালি যে পাচ্ছে সে সবাই সমস্ত জিনিস ইকুয়ালি পাবে, দ্যাটস মিন জয়েন্টলি কনজিউম করা যাবে। জয়েন্টলি কনজিউম। আর এখানে হচ্ছে পার্টলি কনজিউম, পার্টলি কনজিউম বলা যেতে পারে। আমরা ডাইরেক্টলি দেখি, জয়েন্টলি লিখে লাভ নাই, পার্টলি কনজাম্পশন। বোঝাচ্ছে এই চারটে ছিল যে পাবলিক গুড এবং প্রাইভেট গুডের মধ্যে একটা পার্থক্য। এই খুবই সোজা জিনিস, সেটা ডিমান্ড এবং সাপ্লাই দ্বারা হয়। এখানে কিন্তু কি কিসের দ্বারা হয়, ট্যাক্সের মাধ্যমে গভর্নমেন্ট করে। ট্যাক্সটা ইনডাইরেক্টলি ট্যাক্স নাই, ধরো সবাই ট্যাক্স দিতে হচ্ছে, বাট সেটাকে কস্ট অফ প্রভিশন হিসেবে দেখা যায়, যেখানে সেই কস্টটা রিকভার করা যায় না বাই দ্য মার্কেট মেকানিজম। বোঝাচ্ছে কথাটা? ন্যাচারালি এই জিনিসগুলোই হচ্ছে পাবলিক গুড এবং প্রাইভেট গুডের মধ্যে একটা তফাৎ। ন্যাচারালি আজকের মতো এইটুকুই। পরের ভিডিওতে আমরা এই সম্পর্কিত পরের স্টেজে নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।